This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পটে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। নেপাল এখন গ্লোবাল হটস্পট। হ্যাঁ, নেপালের খবরে আসবো, কারণ যে কোনো মুহূর্তে নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যেতে পারে। সেই সংক্রান্ত আপডেট আপনাদের সমস্ত তুলে ধরবো। তবে জানেন তো, একেবারে শুরুতেই আজকে হটস্পটের শুরুটা একটা ভিজুয়াল দিয়ে করবো। আমি বিগ বলে বলবো এই ছবিটা চালাতে। সারাদিনে হয়তো আপনারা অনেকে দেখেছেন বিগ বলে এই মুহূর্তে একটা ছবি আপনাদের দেখাবো, যে ছবিটা আপনারা অহরহ দেখে থাকেন। মানে জেলা সফরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান, এরকম ছবি দেখেন। দেখুন, 70 বৃদ্ধ, তিনি অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং কথা বলছিলেন। কিন্তু জানেন তো, ভাবছেন যে এই ছবিতে নতুন আর কি, কিন্তু আসল ব্যাপারটা কি বলুন তো, টুইস্টটা সেখানে। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী যখন সভায় উঠছিলেন, তার আগে যখন জনতার সঙ্গে কথা বলছিলেন, রাস্তার ধারে এই বৃদ্ধ অপেক্ষা করছিলেন। বৃদ্ধের নাম রাজেন রায়। দুটো কথা ছিল তার। একটা হচ্ছে বাড়িতে জলের কল পেয়েছেন, তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। আর দ্বিতীয়টা অভিযোগ ছিল তার। বললেন তৃণমূলের দুই নেতার ঝামেলায় ঘর পাচ্ছেন না ওই বৃদ্ধ। যদিও সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী, তবে দলের কোন দল কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরসন করতে পারবেন? এই 70 বৃদ্ধ তিনি কি ঘর পাবেন? কি বলছেন শুনুন। কে আপনার নাম কাটলো? এই খগেশ্বর আর কৃষ্ণ। কেন এদের দুজনে গন্ডগোল? এদের দুজনে, ও বলছে ওর কথা, ও বলছে ওর কথা। কি বলছে? বলতে যে তোর বাপকে বল, খগেশ্বরকে। আর খগেশ্বর বলছে কৃষ্ণ তো 6টা অঞ্চলের দায়িত্বে আছে, ওকে বল। হ্যাঁ, এইভাবে আমার ঘরটা হলো না। তাই? হ্যাঁ। এখন কি চাচ্ছেন? এখন আমি দিদিকে বললাম, দিদি বল কথা দিল, আমি ব্যবস্থা নিচ্ছি। কি নাম কাকার? আমার নাম রাজেন রায়। ঠিক। দেখুন, অশীতিপর বৃদ্ধ তিনি শেষ পর্যন্ত আশ্বস্ত হয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সমস্যার সমাধান করবেন এবং তিনি ঘর পাবেন। সেটা তো অবশ্যই সময় কথা বলবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জলপাইগুড়িতে গিয়েছিলেন, সেখানে সভায় যখন বক্তব্য রাখছিলেন, সেই সভা থেকেও কিন্তু চাকরি হারাদের পাশে আবারও দাঁড়াতে দেখা গেল তাকে। কি বলেছেন তিনি, একবার শোনা যাক। করবেন কি, যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই। তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে, চাকরি করতেও দেবে না, আর বলবে বাংলা সহ্য করে না। বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মূলত বিরোধীদের নিশানা করলেন। যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি, মুখ্যমন্ত্রীর এই কথা কিন্তু চাকরিহারারা তারা মেনে নিচ্ছেন না। তারা বলছেন যে তাদের চাকরি যাওয়ার জন্য দায়ী হচ্ছেন রাজ্যের শাসক দলই। যারা মামলা করছেন, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, তারা এমন ভুলে ভরা নোটিশ কেন বার করেন? কেন তারা চাকরি বিক্রি করেন? এই ধরনের কাজ না করলে তো কোর্টে মামলা হয় না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, তিনি যেন এবারে স্বচ্ছতা মেনটেন করে অবশ্যই যারা যোগ্য, যারা স্বচ্ছ, তাদের চাকরির ব্যবস্থা করেন এবং স্বচ্ছতার সঙ্গেই করেন। এবং বিরোধীদের বলবো, আপনারা জীবন নিয়ে রাজনীতি করবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির চাকরিহারা এবং অযোগ্যদের পাশেও তিনি দাঁড়িয়েছেন, এরকম বেশ কিছু বক্তব্য রয়েছে। কিন্তু 2022-এর টেট যারা পাশ করে ফেলেছেন, তারা তো মুখ্যমন্ত্রীকে আজকে স্মারকলিপি দিতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা বাধার মুখে পড়লেন। তৃণমূল নেতৃত্ব এবং পুলিশের সঙ্গে বেশ গোলমালও হলো। কলকাতায় অভিযানের পাশাপাশি একটা অদ্ভুত হুঁশিয়ারি তারা দিয়েছেন। কি করছেন উনি? একটা রাজ্যকে চালাচ্ছেন আর আমাদের যুব সমাজকে কাজকলা দেখিয়ে ছাড়ছেন। দেখেছেন শ্রীলঙ্কা মডেল, দেখেছেন বাংলাদেশ মডেল, দেখেছেন কালকে নেপাল মডেল দেখলেন। এইরকম যুব সমাজ যদি এই রাজ্যে নামে কি অবস্থা হবে বুঝতে পারছেন উনি? শুধু চাকরি প্রার্থীরা, দেখুন না, খোদ বিধায়ক, যিনি আবার প্রাক্তন পুলিশ কর্তা, মানে আইপিএস অফিসার হুমায়ুন কবির, তিনি কি পোস্ট করে বসলেন? ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি সকালে একটি পোস্ট করেছেন। একটা শব্দ কয়েক ঘন্টার মধ্যে তিনি এডিট করে আবার বসিয়েও দিলেন। মানে এই একটা শব্দ কি বিতর্কের আঁচ নিয়ন্ত্রণ করতে পারে? নেপালের অবস্থা থেকে আমাদের দেশের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সরব হয়ে
হুমায়ুন কবির লিখলেন, কবে যে আমাদের দেশে তানাশাহিদের একই হাল হবে আর দুর্নীতির শিরোমণিদের মুখোশ ও ফাইল খুলে যাবে, আর কবে আর কবে? প্রশ্ন তুলেছেন ডেবরার শাসক দলের বিধায়ক আইপিএস কর্তা হুমায়ুন কবির। কিন্তু যেই না পোস্ট করলেন অমনি স্বাভাবিকভাবে রেড়ে করে উঠলেন নেটিজেনরা। তিনি কি লিখলেন? তিনি লিখলেন, আইন প্রতিষ্ঠার লোক হয়েও আপনি এই স্বপ্ন দেখেন। আমি একটুখানি কমেন্টের ভিজুয়ালটা চালাতে বলবো, যদি কমেন্টের ভিজুয়ালটা পাওয়া যায়। কমেন্ট সেকশনে যে করা হয়েছে, আইনের প্রতিষ্ঠার লোক হয়েও আপনি এই স্বপ্ন দেখেন। কেউ বলছেন সেম সাইড গোল দিলেন না তো, কেউ আবার ডিরেক্ট বলেছেন আপনি দেশের কথা পরে বলবেন, আপনি আগে নিজের রাজ্যের দিকে আলোকপাত করুন। অর্থাৎ বুঝতেই পারছেন নেটিজেনরা তার এই পোস্টটাকে সঠিকভাবে নেননি, আর অবস্থা বেগতিক বুঝে পোস্টে তিনি হালকা এডিট করলেন। হুমায়ুন কবির লিখলেন, অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ খোলার কথাটা তিনি লিখতে চেয়েছিলেন। তাতেও কি বিতর্ক থামলো? অর্থাৎ তিনি সবার প্রথমে স্ট্রেট কাট একটা কমেন্ট করেন, স্ট্রেট কাট একটা বক্তব্য রাখেন, তাতে অহিংস কথাটা ছিল না। কিন্তু তিনি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, এখন তিনি আইন তৈরি করার দায়িত্বে রয়েছেন। তবুও তিনি নেপালের বিষয়টাকে কিভাবে ইন্ধন দেন এবং কিভাবে চান সেটা নিজের দেশে হবে, তাই স্বাভাবিকভাবে নেটিজেনরা এই প্রশ্ন করায় তিনি এডিট করে অহিংস কথাটা জুড়ে দিলেন। কিন্তু বিতর্ক যে থামলো না সেটা সুকান্ত মজুমদারের কথাতেই স্পষ্ট। পকেটমারকে বাঁচানোর জন্য পকেটমারের বন্ধুরাই চোর চোর মার মার করতে করতে ওকে নিয়ে পালিয়ে যায়। তো তৃণমূল কংগ্রেসের বিধায়কের আগে সেই জন্য দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, গণ অভ্যুত্থান নিয়ে। দুর্নীতির জন্য যদি গণ অভ্যুত্থান কোথায় হতে হয় তা পশ্চিমবঙ্গে হবে। তাহলে বিরোধীরাও কি সেম সাইডের গোলে কথাটাই মনে করিয়ে দিলেন তাকে? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে কমেন্ট সেকশনেও প্রাক্তন পুলিশ কর্তা লিখতে বাধ্য হলেন, আমি শান্তিপ্রিয় মানুষ এবং সব সময় আইন মেনে চলি। দেখুন লিখেছেন, আমি শান্তিপ্রিয় মানুষ এবং সব সময় আইন মেনে চলি, মারপিট এবং দাঙ্গা একেবারেই কাম্য নয়। তাহলে নেপালের পরিস্থিতি তিনি কি করে চাইলেন এই দেশে? তবে বিধায়ক মশাইয়ের এই কথা কি নেটিজেনরা মানলেন? রাজ্যের সঙ্গে আমি আছি কিন্তু দিল্লির বিরুদ্ধে, দিল্লির সঙ্গে আমি আছি কিন্তু রাজ্যের বিরুদ্ধে, এইটা এখন তৃণমূল বিজেপির খেলার অংশ। আমি জানি না এসবের কোনো মানে হয় না। হুমায়ুন কবির যেটা বলেছেন উনি ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন, দল হিসেবে আমরা নিশ্চয়ই ভারত রাষ্ট্রের পাশে সবসময়ই থাকবো, কিন্তু সেটা বিজেপির পাশে থাকা নয়। এবার একটু সরাসরি নেপালের দিকে নজর রাখি নাকি? বিদ্রোহের আগুন এখনো ধিক ধিক করে জ্বলছে সেখানে, কিন্তু এর মাঝেই এমন কিছু ছবি উঠে আসছে যা রীতিমতো লজ্জা, দেশের জন্য লজ্জা, নেপালের জন্য লজ্জা। কিন্তু দেশের ঐতিহ্যকে কিভাবে পুড়িয়ে দেওয়া হলো? আমার পাশে একটা ছবি আপনাদেরকে দেখাবো। যে ছবিটা আপনারা দেখছেন আমার পাশে, সেটা নেপালের সিংহ দরবারের ছবি, দেশের মূল প্রশাসনিক ভবন। গোটাটা পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছে। আর এই প্রাসাদ নেপালের ঐতিহ্য, লোকে দেখতে যান, পর্যটকরা যান সেখানে, পর্যটনের অন্যতম আকর্ষণ। সেটাকেই শেষ করে দিলেন নেপালের জনতা। দুর্নীতির গায়ে আগুন দিতে গিয়ে নিজেদের ইতিহাসেই যেন আগুন লাগিয়ে দিল জনতা। এই সিংহ দরবার যদি একটুখানি ঘাটাঘাটি করা যায় তাহলে বলতে চাইবো যে এই সিংহ দরবার কিন্তু 1908 সালে তৈরি হয়েছিল। নেপালের মূল প্রশাসনিক ভবনে 17টি ঘর রয়েছে, রূপোর আসবাবপত্র রয়েছে। ভাবুন, 1973-এর জুনে আগুন লেগে গিয়েছিল এই সিংহদ্বারে। 2015-র ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারপর নতুন করে তৈরি করা হয়েছিল। কিন্তু দেখুন 2025-এ বিদ্রোহের আগুনে পুড়ে খাক হয়ে গেল এটা। দিক দিয়ে দেখতে গেলে এই বাড়িটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, বহু ঐতিহাসিক পর্যায়ের সাক্ষ্য বহন করছে এই বাড়িটা। ঐতিহাসিক যে পালাবদল তার সাক্ষ্য বহন করছে এই বাড়িটা। আর এছাড়াও যদি স্থাপত্য রীতির দিক দিয়ে দেখা যায় তাহলেও কিন্তু ইউরোপিয়ান যে স্থাপত্য রীতি তার সাক্ষ্য বহন করছে সিংহ দরবার, যেটা কিন্তু নেপালে একটা খুবই রেয়ার ফেনোমেনা। এরকম বাড়ি বা এরকম ইউরোপিয়ান স্থাপত্য রীতির বাড়ি কিন্তু নেপাল বা কাঠমান্ডুতে আর খুব একটা দেখা যায় না। তো সেদিক দিয়ে কিন্তু এই বাড়িটার একটা প্রচন্ড গুরুত্ব রয়েছে। এটা হচ্ছে নেপালের বর্তমান পরিস্থিতি। আরো বেশ কিছু টুকরো ছবি আমাদের কাছে আছে, সেগুলো দেখাবো। তবে সবার প্রথমে এই মুহূর্তে তুলে ধরবো যে এই মুহূর্তে সুশীলা কার্কের কথা জানেন, অবসরপ্রাপ্ত বিচারপতি, যার নাম প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে। কিন্তু আর কে কে হতে পারেন প্রধানমন্ত্রী? নেপালের প্রধানমন্ত্রী পদে কার কার নাম রয়েছে? আমি প্রথম প্লেটটা যদি চালাই,
রবি লামিছানে গিনেস বুকে নাম তোলায় সাংবাদিক 2022 সালে টেলিভিশন ছেড়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি গঠন করেন। দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন। মঙ্গলবার তাকেই বের করা হয়, আর তাকে বের করার জন্য না যে ভিডিও তৈরি হচ্ছিল সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আর দীর্ঘদিন ধরে যুব সমাজে প্রিয় মুখ বলা যেতে পারে এই রবি। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তিনি আন্দোলনের অস্ত্রে পরিণত করেছিলেন। এই রবি লামিছানে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর দৌড়ে। আমি পরের প্লেটটা চালাতে বলবো সুদান গুরুংকে না নেপালের যে বর্তমান আন্দোলন বা পরিস্থিতি দেখছেন, সুদানকে অন্যতম প্রধান কারণ বলা যায়। নেপালে আন্দোলনের অন্যতম প্রধান মুখ এবং 38 বছর বয়সী এই তরুণের জীবন বদলে যায় নেপাল ভূমিকম্পের পর থেকে। স্ত্রী এবং সন্তানকে হারিয়ে তিনি হামি নেপাল বলে একটি সংস্থা চালু করেন, যে সংস্থা মূলত ভূমিকম্প এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে আসছে। এবং তিনি নেপালের মানুষকে সমাজ মাধ্যমে প্রতিবাদ করার আর্জি জানিয়েছিলেন এবং বলেছিলেন সঠিক সময় এটা আন্দোলন শুরু করার, এবং তার ডাকেই আজকের এই নেপালের আন্দোলন সুদান গুরুং। তারপরে প্লেটটা চালাতে বলবো সুমনা শ্রেষ্ঠা তিনি প্রাক্তন সাংসদ, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন, 40 বছর বয়স। এবং সুমনা শ্রেষ্ঠা আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA করেছেন। নেপালের একসময়ের বিজ্ঞান, শিক্ষা এবং কারিগরি মন্ত্রী পদে তিনি দায়িত্বে ছিলেন। স্বাভাবিকভাবে তার একটা অভিজ্ঞতা রয়েছে, আর অভিজ্ঞতাই তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তারপরের ব্যক্তিকে আপনারা অনেকে ইতিমধ্যে চেনে গিয়েছেন, ভালেন্দ্র শাহ, যিনি বর্তমানে মেয়র রয়েছেন, যিনি র্যাপার এবং রাজনীতিবিদ এবং আন্দোলনের অন্যতম মুখ এবং ভীষণ জনপ্রিয় মুখ। 61,000 ভোটে কাঠমান্ডুর মেয়র হয়েছিলেন এই ভালেন্দ্র শাহ, এবং নেপালে প্রবল জনপ্রিয় এবং তাকে দায়ী নামে প্রত্যেকে পরিচিত অনেকের কাছে, যাকে বলা হয় বড় দাদা, মানে তরুণ প্রজন্মের বড় দাদা বলা হয় এই ভালেন শাহকে। এরপরে আমরা যদি রাজতন্ত্রের কথা ভাবি, কারণ নেপালের প্রতিবাদে তো একাংশ মানুষ ভেবেছিল যে রাজতন্ত্র যাতে ফিরে আসে, তাদের দাবিও ছিল রাজতন্ত্র ফিরে আসুক। রাজতন্ত্র যদি ফিরে আসে তাহলে কে প্রধানমন্ত্রী হতে পারেন? জ্ঞানেন্দ্র, তিনি কিন্তু শেষ রাজা। প্রতিবাদীদের একাংশের দাবির কথা ভেবে যদি রাজতন্ত্র ফিরে আসে তাহলে এই জ্ঞানেন্দ্র সে রাজা হতে পারে। এবং যদিও তার বয়স হচ্ছে 77, এই বিক্ষোভ চলাকালীন সে যখন ফিরে এসেছে না দেশে, তখন সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে গিয়েছিলেন। ভাবুন, বিক্ষোভের সময়ও জ্ঞানেন্দ্রকে স্বাগত জানাতে সাধারণ মানুষ এগিয়ে গিয়েছিলেন। এবং তিনি হচ্ছেন পরিবেশবিদ এবং বন ও বন্যপ্রাণ সংরক্ষণে তার একটা সাংঘাতিক ভূমিকা ছিল, সাংঘাতিক দায়িত্ব ছিল। তাই এই 5 জনই কিন্তু ইতিমধ্যে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর দৌড়ে। তবে সিংহ দরবার প্রশাসনিক ভবন আমরা প্রত্যেকেই জানি, এবং সরকার, নেতা, মন্ত্রীদের যোগ আছে এমন কোনো জিনিস আর আস্থ রাখতে চাইছে না সেখানকার মানুষ। নেপালের সংসদ ভবনে গতকাল কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে, কিন্তু সংসদ ভবনে আগুন লাগানোর পর ঠিক পরিস্থিতিটা কোন জায়গায় পৌঁছেছে সেটা একবার দেখুন। सदन के अंदर पहला भारतीय टीवी चैनल जो संसद के उस सदन में पहुंच गया है जिस सदन को आग लगाई गई है। यहां पर लगातार जैसे ये पूरा स्ट्रक्चर, अंदर आ जाइए, ये पूरा स्ट्रक्चर टूटकर गिर गया है। ये वो जगह है जहां सांसदों के अलग अलग दलों के सांसदों की कुर्सियां लगा करती थी। संसद भवन के अंदर की पहली तस्वीर, पहला भारतीय टीवी चैनल जो इस अग्निकांड के बाद अंदर पहुंचा है, और ये पूरा स्ट्रक्चर ऊपर से गिर गया है। और इस तरफ पक्ष और विपक्ष बैठा करते थे, लोकसभा के स्पीकर बैठा करते थे, सबका स्ट्रक्चर टूट के गिर गया, सब कुछ जलकर खाक हो गया। मतलब इस सदन को अगर दोबारा से भी रिस्टोर करने की कोशिश किया जाए तो कुछ भी संभव नहीं है। শুধু তো সরকারি সম্পত্তি নয়, দেশের অন্যতম বড় হোটেল বিদ্রোহের আগুনে পুড়ে গেল। কিন্তু কেন? তার সঙ্গে জানেন তো একটা রাজনৈতিক যোগ রয়েছে, যেটা আমার সহকর্মী কাঠমান্ডু থেকে পরিষ্কার করে দিয়েছেন। इस इलाके में जहां पर खड़े हैं ये हिल्टन होटल है। ये पूर्व प्रधानमंत्री और नेपाली कांग्रेस के अध्यक्ष शेर बहादुर देउबा के बेटे की पार्टनरशिप में ये हिल्टन होटल खोला गया था, और इस 5 सितारा हिल्टन होटल को आग के हवाले कर दिया गया। आप सोचिए, नीचे से लेकर ऊपर तक कोई फ्लोर नहीं बचा। हर वो सरकारी संपत्ति और नेताओं के आधिपत्य वाली वो प्राइवेट पार्टीज जैसे कि हिल्टन होटल है उसको नुकसान पहुंचाया है। और नीचे से लेकर देखिए कितना फ्लोर है, वो मैं गिनकर आपको दिखाता हूं। नीचे ग्राउंड फ्लोर का ग्रैंड रिसेप्शन है, फर्स्ट फ्लोर,
सेकंड फ्लोर, थर्ड, फोर्थ, फिफ्थ, सिक्स, सेवेंथ, 8, 9, 10, 11, 12 मंजिला मैं गिन सकता हूं। और ऊपर से किस तरह का धुआं, किस तरह की आग लगी हुई है, उसको देखकर समझा जा सकता है कि कल अगर कोई अंदर रह गया होगा गलती से तो उसका क्या हश्र हुआ होगा। সিইও দপ্তরে আধিকারিক নিয়োগের জন্য অবশেষে প্যানেল পাঠালো নবান্ন। 3টি শূন্য পদে নিয়োগের জন্য মোট 9 জনের নাম পাঠানো হয়েছে। অ্যাডিশনাল সিইও, জয়েন্ট সিইও এবং ডেপুটি সিইও এই 3টি পদে নিয়োগের জন্য নির্বাচন কমিশনকে প্যানেল পাঠিয়েছে নবান্ন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রথম দফায় যে নাম পাঠানো হয়েছিল তা বাতিল করা হয় নির্বাচনের কাজের অভিজ্ঞতা না থাকার। তারপর প্যানেলের নাম না আসায় জাতীয় নির্বাচন কমিশনের তরফে রিমাইন্ডার চিঠি দেওয়া হয় মুখ্য সচিবকে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।